জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বলা হয়েছে সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসাবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার পরিষদ শিরোনামে আজকের ভোটের ট্রেনের আলোচনা করতে চাই। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। গণভোটে বাস্তবায়ন আদেশ ও সংস্কার প্রস্তাব পাশ হলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই সংবিধান সংস্কারের জন্য এই পরিষদকে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে। এদিকে সংসদ সদস্যরা একই সাথে নিয়মিত সংসদের কাজও করবেন। তাই আগামী সংসদ সদস্যরা একই সাথে সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। দর্শক, এ নিয়ে আমরা একটু তথ্যচিত্র দেখে নিতে চাই। আমি দেখছি যে তাহলে আগামী জাতীয় সংসদের দুইটি ভূমিকা থাকবে। একটি হচ্ছে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ। মূলত সাধারণ নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা সাধারণত যেসব আইন পাস বা সাধারণ সরকার পরিচালনার জন্য যাবতীয় যেসব কার্যক্রম সেগুলো পরিচালিত করবেন এবং একই সঙ্গে ২৭০ দিন দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার পরিষদ, যারা এই যে জুলাই সনদটি বাস্তবায়ন করবেন। এছাড়া এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য কিছু ক্ষমতা দেওয়া হবে। সেই ক্ষমতাগুলো বা সংবিধান সংস্কার পরিষদের কিছু কাজ রয়েছে, সেগুলো একটু দেখে নিতে চাই। সেখানে রয়েছে যে ফল ঘোষণার অর্থাৎ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসবে এবং প্রথম অধিবেশনের সভাপ্রধান ও উপপ্রধান নির্বাচন হবে, অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকারের মধ্য দিয়েই মূলত এই সংস্কার পরিষদটি কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া সংবিধান সম্পর্কিত প্রস্তাব অনুমোদন হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে। অর্থাৎ প্রথমে এই নিয়ে আলাপ ছিল যে ২/৩ ভোটে এটি কি পাশ হবে নাকি এটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হবে। তবে কমিশন যে সুপারিশ করেছে সেখানে বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ ভোটের কথা। এদিকে কোরামের জন্য প্রয়োজন হবে ৬০ সদস্যের উপস্থিতি। এছাড়া পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। এছাড়া সংস্কারের ৪৫ দিনের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে। যদি এটি বাস্তবায়ন হয় তাহলে মূলত ৪৫ দিনের মধ্যে পিআর কক্ষ, অর্থাৎ আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট যেটি হবে, যে কমিশন যে সুপারিশ করেছে সেটি যে এখন বর্তমানে নিম্নকক্ষ আছে ৩০০ সদস্যের এবং ৫০ সদস্য যে সংরক্ষিত নারী আসন, এর বাইরেও একটি উচ্চকক্ষ গঠন হবে যেটি মূলত ১০০ সদস্যের। সেটি মূলত সেটি সংবিধানের এই সংস্কার পাশ হবার পরেই মূলত সেটি উচ্চকক্ষ আলাদাভাবে ১০০ সদস্য নিয়ে গঠিত হবে। দর্শক, এই উচ্চকক্ষের আমরা আরেকটু তথ্যচিত্র দেখে নিতে চাই। উচ্চকক্ষ গঠনের জন্য বা এটি পাশ করার জন্য দুইটি বিকল্প সুপারিশ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ২৭০ দিনের মধ্যে বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই যে যাবতীয় জুলাই সনদের যা কিছু রয়েছে ৮৪টি প্রস্তাবের মধ্যে সংবিধানের সাথে সম্পর্কিত যে ৪৮টি প্রস্তাব, এটি পাশ করার জন্য মূলত ২৭০ দিন মেয়াদ, এর মধ্যে যদি পাশ না হয় তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। এছাড়া আরেকটি বিকল্প স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, দুঃখিত। এছাড়া বিকল্প ২ সেটি হচ্ছে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এই সংস্কার পরিষদ এবং সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, আজকের ভোটের ট্রেনের আলোচনা সংবিধান সংস্কার পরিষদ। আর এই বিষয়ে আলোচনায় জন্য স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং এর সঙ্গে বনানী থেকে যুক্ত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন নসীম এবং মতিঝিল থেকে যুক্ত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ কমিটির সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। শুরুতেই আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার আপনার কাছে জানতে চাই যে আপনারা শুরু থেকেই যে নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছিলেন অভ্যুত্থানের পর থেকেই, এবং তারপরে আমরা দেখলাম যে এই জন্য গণপরিষদের আপনারা চেয়ে আসছেন, গণপরিষদের কথা বলে আসছেন। এটি আবার একই সঙ্গে যে ঐকমত্য কমিশন যেটি সুপারিশ করলো সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। তাহলে যে গণপরিষদ এবং এই সংবিধান সংস্কার পরিষদের আসলে তফাৎটা কোথায়, সম্পর্কটা কি? ধন্যবাদ। এবং যারা শুনছেন এবং আমার যারা সহ আলোচক সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম।
প্রথমেই বলতে চাই আমরা গণপরিষদের ব্যাপার থেকে এখনো সরে আসিনি, কিন্তু ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেখানে একটা ওই নামটাই কিন্তু ছিল ঐক্যমত্য কমিশন। সেখানে আমাদের একটা দাবি থাকবে, আলোচনা থাকবে, যে দাবির যে পূর্ণ বাস্তবায়ন সেটা যে হবে না এই জন্য এটা নাই হইতে পারে। কিন্তু আমরা কিন্তু এখনো গণপরিষদের রাজনীতির মধ্যেই আছি। আমাদের 24 দফায় প্রথম দফা ছিল যে আমরা হচ্ছে সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি, এবং এর মধ্য দিয়ে আমরা যে আমাদের যে রাজনৈতিক যে বেড়ে ওঠা বা আমাদের রাজনৈতিক যে দাবি, সেই দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এখনও আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানাই, কারণ হচ্ছে যে এই অভ্যুত্থানের পরে একটি সংবিধান এক্সিস্ট করবে এটা আসলে কখনোই কাম্য না, কারণ এই সংবিধান যে ফেল করেছে সেটা আমরা গত 54 বছরে দেখেছি। কিন্তু তারপরেও অন্যান্য রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার তাদের মতামতকে সম্মান জানিয়ে, আমরা তাদের রাজনীতিকে সম্মান জানিয়ে এবং রাজনৈতিক পথ চলাকে বেগবান করতে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্য দিয়ে যে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে জুলাই সনদের পথে হেঁটেছে, আমরা সেটার সাথে একমত ছিলাম। এবং সেক্ষেত্রে লক্ষ্য করবেন একটি বিষয়, আমরা কিন্তু জুলাই সনদের তখনই বলেছিলাম আইনি ভিত্তির কথা, এবং সর্বশেষ দিন এখন যে বিষয়গুলো আলোচনা হচ্ছে যে এটার বাস্তবায়নের রূপটা কি হবে, সর্বশেষ দিন আমাদের আক্তার হোসেন, আমাদের জাভেদ রাসিন তারা কিন্তু বারবার ওই দিন আলোচনা করতে চেয়েছিল যে কিভাবে এটাকে বাস্তবায়িত করা হবে। 17 অক্টোবরের আগে, হ্যাঁ সর্বশেষ স্বাক্ষরের আগে, এবং সর্বশেষ যেদিন ঐক্যমত্য কমিশনের বৈঠক হয় সেদিন কিন্তু এই বিষয়টা তারা আলোচনার জন্য বারবার দাবি তুলেছিল। এবং সেই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে যে জুলাই সনদ স্বাক্ষরের জন্য তাড়াহুড়া করা হলো, আমরা কিন্তু সনদটা কি করি নাই, স্বাক্ষর করি নাই। অনেকেই বলেছিল যে জাতীয় নাগরিক পার্টি হয়তো বা এই স্বাক্ষর করার মধ্য দিয়ে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে, কিন্তু জনগণের পক্ষে থাকলে এবং দাবির পক্ষে, সঠিক দাবির পক্ষে যদি সংখ্যায় কম হয়, তারা যদি দাঁড়ায়, তাদের রাজনীতি যে দাঁড়ায় সেটা আবার প্রমাণ হলো। মানে আপনাদের দাবিটা পূরণ হয়েছে সংস্কার সভা, আমাদের দাবিটা পূরণ হয় নাই, কিন্তু আংশিক পূরণ হয়েছে, আমরা এটা বলতে চাই। অবশ্যই আংশিক পূরণ হয়েছে। এবং আরেকটা বিষয় অবশ্যই বলতে চাই, এখানে কিন্তু আরেকটা বিকল্প প্রস্তাবের কথা বলা হয়েছে। আজকে সকালে কিন্তু আমরা হচ্ছে যেখানে সংবাদ সম্মেলন করার কথা বলেছি, সেখানে কিন্তু আমরা বারবার বলেছি বিকল্প 2 যে প্রস্তাবনার কথা বলা হয়েছে, আমরা কিন্তু প্রথম প্রস্তাবনার পক্ষে, যে 270 দিনের মধ্যে এটা বাস্তবায়িত হবে। যদি বাস্তবায়িত না হয় অটোমেটিক্যালি এটা সংবিধানে এক্সিস্ট করবে। এটার কারণ হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে যখন আপনি হচ্ছে একটা লিগাসি দিলেন, জনগণের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় কিন্তু তখন প্রকাশিত হয়ে যাবে যদি গণভোটের মধ্যে দিয়ে এটা পাস হয়। কিন্তু তারপরে আবার এটাকে লেন্দি করা বা দ্বিতীয় প্রস্তাবনায় রাখা, এটার কোনো যুক্তিকতা নাই। এই জন্য আমরা প্রথম প্রস্তাবনার পক্ষে। আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমরা একটু বিএনপির মতামত জানতে চাই, যে এই যে সংবিধান সংস্কার সভার যে সুপারিশটি করা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে জমা দিয়েছে, আসলে এই সংস্কার সভা বা সংস্কার পরিষদের বিষয়ে বিএনপির অবস্থানটা কি, বা ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম ভাই? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক যারা শুনছেন এবং দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটু আপনাকে যদি কারেকশন করি, আপনার হয়তো অ্যাসেসটা ঠিক আছে যে বিএনপির পক্ষ থেকে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পাদক, কিন্তু তার মানে এই নয় যে আমি বিএনপিকে আপনার সামনে রিপ্রেজেন্ট করছি। জি ভাই, শুনছি। আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট জিনিস। গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে অনেকগুলো বিষয় যেগুলো টেবিলে আলোচনা হয়নি সে সমস্ত বিষয়গুলো এসছে। আবার ডিসেন্টের যে বিষয়গুলো ছিল, নোট অফ ডিসেন্টের, সে সমস্ত বিষয়গুলো কিন্তু বাদ দেয়া হয়েছে। আপনি প্রশ্ন করেছিলেন যে এনসিপির আমাদের যে রাজনৈতিক সহযোদ্ধা বা গণতান্ত্রিক আন্দোলনের সহকর্মী, তিনি বলেছেন যে ওনাদের আংশিক যদি মনে করেন যে ওনারা যেটাকে বলি যে স্যাটিসফাইড, আমি কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনের কথাটা সে জায়গাতেই বলবো যখন আপনি নোট অফ ডিসেন্ট কেউ না কেউ কোনো না কোনো বিষয় দিয়েছেন কম বেশি। হয়তো বিএনপি অনেকগুলো বেশি দিয়েছে, বা বিএনপি যেগুলো দিয়েছে অন্যরা সেটাতে দেয়নি, কিন্তু অন্য বিষয়ে দিয়েছে, তাহলে যেটা হলো আন্ডারমাইন করা হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে এখানে খুব খাটো করা হয়েছে, ছোট করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি একজন আইনজীবী, ডক্টর শরীফ ভূঁইয়া তিনি নিজেও আইনজীবী। দেখুন, ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই ঐকমত্য কমিশনের বেশিরভাগ সভা অনুষ্ঠিত হয়েছে সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে। আপনি
ঐকমত্য কমিশন করেছেন, কে করেছে? সরকার করেছে। সরকার করার পরে এই ঐকমত্য কমিশন কাকে আপনার দিয়েছে জমা? সরকারকে দিয়েছে। সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার একটা প্রশ্ন ব্যক্তিগতভাবে বা একজন আইনজীবী হিসেবে বা নাগরিক হিসেবে, কেন তখন প্রশ্ন আসেনি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি, সরকারের যিনি প্রধান, তিনি ওই ঐকমত্য কমিশনের কেন সভাপতি থাকলেন? এখানেই প্রশ্নটা বা বিতর্কের বিষয়টা আসবে। এখন অন্তত নতুন করে আমি অন্তত রেইজ করি। কেন করি? আপনি কি নিজের বিচারের জন্য নিজে বিচারক হতে পারবেন? ইউ ক্যানট বিকাম এ জাজ ফর ইউর ওন কজ। ডক্টর শরীফ ভূঁইয়া সাহেব নিশ্চয় আমার সঙ্গে দ্বিমত করবেন না। তো সেদিক থেকে আমি বলবো যে অনেকগুলো নতুন প্রশ্নের অবতারণা হয়েছে। আমরা যখন বলি যে 270 দিনের মধ্যে যদি সেটা সংসদে পাশ না হয় বা পরিষদ যদি পাশ না করে বা ইফ দে কিপ দেমসেলস সাইলেন্ট, তাহলে সেটা অটোমেটিক সংবিধানে সংযোজিত হয়ে যাবে। তাহলে আমরা যে জিনিসটা জানি, আমাদের প্রচলিত সংবিধান এবং সংসদের কার্যক্রম বা কার্য বিবরণী থেকে স্পিকার সংসদে যেটা পাশ হবেন সেটা রাষ্ট্রপতির কাছে তিনি প্রেরণ করবেন। রাষ্ট্রপতি স্বাক্ষর সই যেটাই করেন এবং পরবর্তীতে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সেটা আইন কিংবা সংবিধানের পার্ট হয়ে আসবে। তাহলে কি আমরা কাউকে ইগনোর করছি না? এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ হবে না, এই কথাটা কি আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারেন? তার মধ্যে আবার কিছু কথা আছে যে বিবেচনা করতে পারবেন, বিবেচনার বিষয়। তার মানে সেটা কোয়ালিফাইড, আনএকুইভোক্যাল না। এই যে এক ধরনের সন্দেহ তৈরি করা, এটা একটা অস্থিতিশীল পরিবেশ নির্বাচনের আগে তৈরি করবে। কারণ এগুলো বিতর্কের অবতারণা শুরু হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে শুনবো আরও বিতর্কের অবতারণার কথা বললেন। এখানে রয়েছেন ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ টিমের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া এবং একই সঙ্গে তিনি সংবিধান সংস্কারের কমিশনের সদস্য ছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়নি বলে বলা হচ্ছে, যে সংস্কার পরিষদ সভার বিষয়টি, সেটি নতুন করে এটিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এটি নতুন আইডিয়া। তো আসলে এই নতুন আইডিয়া কি প্রস্তাব কেন করলেন আপনারা? এটা তো আমি প্রস্তাব করিনি, প্রস্তাবটা ঐক্যমত কমিশন করেছে। এবং ঐক্যমত কমিশনের যদি আপনি যেই প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত হয়েছে দেখেন, সেখানে কিন্তু ঐক্যমত কমিশনের যে ম্যান্ডেট দেওয়া ছিল এটা বেশ খানিকটা ব্রড। ওনাদেরকে সংস্কার বাস্তবায়নের জন্য সংস্কারের জন্য সুপারিশ করতে বলা হয়েছে সরকারকে। কাজেই সংস্কারের জন্য সুপারিশকে আপনি এভাবেও পড়তে পারেন যে এটা শুধুমাত্র সংস্কার কি হবে সেটার জন্য প্রস্তাব তৈরি করা না, বরং এটা সংস্কারটাকে বাস্তবায়ন করাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। কাজেই আমি প্রজ্ঞাপনটা দেখেছিলাম, প্রজ্ঞাপনের এক্স্যাক্ট ভাষাটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমার যেটা মনে আছে যে সেই ভাষাটাকে এভাবে ব্যাখ্যা করা সম্ভব যে এই প্রজ্ঞাপনের মাধ্যমে ঐক্যমত কমিশনকে সংস্কারের ব্যাপারে পরামর্শ দিতে বলা হয়েছে। কাজে সেই সংস্কারের ব্যাপারে পরামর্শের মধ্যে সংস্কার বাস্তবায়নের পরামর্শ অন্তর্ভুক্ত হতে পারে। কাজে এটা সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনের ম্যান্ডেটের বা আওতার বাইরে ছিল বলে আমি মনে করি না। এবং যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এটা ঐক্যমত কমিশনের ম্যান্ডেটের বাইরে ছিল, পরে যখন সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলাপ উঠেছে যে এটা শুধুমাত্র প্রস্তাব আকারে এটা শেষ করে দিলে কাজটা পুরোপুরি সম্পন্ন হচ্ছে না, কারণ এটাকে তো একটা বাস্তবায়ন করে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে এই সংস্কারগুলো বাংলাদেশের রাষ্ট্র কাঠামোয় প্রতিফলিত হয়। কাজেই সেই কাজটা ওনারা করেছেন, এখানে আমি দোষের কিছু দেখি না। প্রথমত ওনাদের যে গঠনের ম্যান্ডেট সেটাতে এটা অন্তর্ভুক্ত এভাবে ব্যাখ্যা করা সম্ভব, এবং অন্তর্ভুক্ত না হলেও এটা আরেকটা কাজ ওনারা এগিয়ে রাখলেন। এই বাস্তবায়নটা কিভাবে করা যায় সেই পরামর্শ ওনারা সরকারকে দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী সরকার কাজ করতে পারে, নাও করতে পারে, সরকার খানিকটা ভিন্নভাবেও করতে পারে, কিন্তু এই পরামর্শ দেওয়ার মধ্যে আমি দোষের কোনো কিছু দেখি না। আচ্ছা, এইখানে আপনারা বলেছেন যে বা ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে তার মধ্যে একটি হচ্ছে যে মানে দুইটি বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে।
তো এইখানে দুইটি বিকল্পর মধ্যে একটি হচ্ছে যে এনসিপির যেটা পছন্দ করছে, তারা বলছে যে 270 দিনের মধ্যে যদি এটি বাস্তবায়ন না হয় তাহলে স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং আরেকটি হচ্ছে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে না। এই বিকল্প প্রস্তাব আসলে কেন দিলেন? আমার ধারণা ঐক্যমত কমিশন শুরু থেকেই বলছিল যে ওনারা সরকারকে একাধিক বিকল্প দিবেন, যাতে সরকারের হাতে একাধিক অপশন থাকে। সেই চিন্তা থেকে হয়তো ওনারা দুটো বিকল্প প্রস্তাব দিয়ে থাকতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে আগামী সংসদকে স্বয়ংক্রিয়ভাবে এটি বাস্তবায়ন হয়ে যাবে যদি আগামী 270 দিনের মধ্যে সংস্কার পরিষদ যদি বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে এইটি কি মানে পৃথিবীর ইতিহাসে আসলে এটি কোনো নজির আছে কিনা যে এইরকম একটা বিষয়, এবং যদিও বিএনপির পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে এটি হাস্যকর বা এটি একটি অটো পাসের মতন বিষয়, এইরকম একটা বিষয়কে কেন অন্তর্ভুক্ত করা হলো? দুটো বিকল্প থাকার আমি মনে করি সুবিধা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করতে পারে যে দুটো বিকল্পের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, এবং এতে করে আলাপের একটা একটু বিস্তারিত ক্ষেত্র তৈরি হতে পারে এবং হয়তো দলগুলোকে এক জায়গায় আসতে সহায়তা করতে পারে। তবে আমি মনে করি দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনার দাবি রাখে, এবং এই প্রস্তাবে আমার ধারণা সবগুলো রাজনৈতিক দলের যে চাহিদা সেটা দ্বিতীয় প্রস্তাবটা খুব ভালোভাবেই অ্যাকোমোডেট করতে পারে। কারণ বিএনপি কিন্তু শুরু থেকেই যেটা বলে আসছিল যে তারা চান যে এই সংস্কারের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্তটা নির্বাচিত সংসদের মাধ্যমে হোক। তো দ্বিতীয় প্রস্তাবে কিন্তু সর্বশেষ সিদ্ধান্তটা আলটিমেটলি পরবর্তী নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে। অবশ্য এই ক্ষেত্রে সংসদ হিসাবে কাজ না করে একটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। কাজেই সংস্কারের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্তটা কিন্তু পরবর্তী নির্বাচিত সংসদ, যেটা পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে, তার হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজে আমি তো মনে করি যে বিএনপি দ্বিতীয় প্রস্তাবটাকে খুবই চিন্তা করতে পারেন, এবং দ্বিতীয় প্রস্তাবের ব্যাপারে যদি সব রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারে তাহলে তো আমি মনে করি যে এটা জাতির জন্য খুবই একটা ভালো হয় এবং আমরা একটা সুন্দর সমাধানে আসতে পারি এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য। এবং ভিন্ন মতের ব্যাপারটাও এটাতে অ্যাড্রেস করা হয়েছে এইভাবে যে জনগণের কাছে এটা গণভোটের মাধ্যমে প্রথমে নিয়ে যাওয়া হবে, এবং পরবর্তীতে যখন এটা সংস্কার পরিষদের কাছে আসবে, আপনি বলছিলেন আপনার আলোচনার শুরুতে যে সংস্কার পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটের কথা বলা হয়েছে। কাজেই সেখানে বিএনপিরও অবশ্যই একটা এখানে বলার বিষয় থাকবে যে কোন প্রস্তাবগুলো তারা চান, কোন প্রস্তাবগুলো চান না। এমনকি যারা বিরোধী পক্ষ, যারা হয়তো কিছু সংস্কারের কথা বলছেন যেটার ব্যাপারে বিএনপির ভিন্ন মত আছে, এমনকি তারাও যদি তাদের প্রস্তাবের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ সমর্থন জোগাড় করতে পারেন সংস্কার পরিষদে, তাহলে সেই সংস্কারগুলো হয়তো পরবর্তী সংসদ পাশ করতে পারে। কাজে আমি তো মনে করি যে দ্বিতীয় প্রস্তাবের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দলের চাহিদা অ্যাকোমোডেট করা সম্ভব, এবং দ্বিতীয় প্রস্তাবটা এমন যে এখানে সবগুলো দলের একমত হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এবং এই একটা ঐতিহাসিক মুহূর্তে কিন্তু বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই ঐতিহাসিক মুহূর্তটা আমরা কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি। 1000-এর মতো মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার তরুণকে তা পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, দৃষ্টিশক্তি হারাতে হয়েছে, এবং এই যে একটা গভীর ত্যাগের বিনিময়ে, এবং এই ত্যাগ আমি তো বলবো শুধুমাত্র জুলাই আগস্টের না, এই ত্যাগ গত 15-16 বছর ধরে এই জাতিকে করতে হয়েছে। কারণ দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার পরে যে একটা নির্বাচনহীন, গণতন্ত্রহীন একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম, যেটা গত 15-16 বছর ধরে জাতিকে যেই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই গণতন্ত্রহীনতার কারণে, সেই 15-16 বছরের গভীর ত্যাগ এবং সর্বশেষ শেষ পর্যায়ে জুলাই আগস্টের ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই ঐতিহাসিক একটা মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি। শেষ একটা বিষয় জানতে চাই, চিন্তা করুন যে 1 নম্বর প্রস্তাব যেটি বলছেন সেখানে যদিও এনসিপি সেটিকে অগ্রাধিকার দিচ্ছে, সেটিকে কিন্তু এনসিপি এবং একই সঙ্গে বলছে তারা এই জুলাই সনদের আইনের একটা ভিত্তির জন্য একটা টেক্সট তারা দেখতে চায়।
কিন্তু সেটা যদি করতে হয় তাহলে প্রস্তাব 1 অনুযায়ী সেই টেক্সট রেডি করতে গিয়ে কি আরও এখনই কি সম্ভব নাকি আরও বেশি সময় লাগতে পারে? সেটার জন্য তো অবশ্যই কিছু সময় লাগবে, কারণ প্রথম প্রস্তাব অনুযায়ী যেটা হলো, আপনাকে প্রথমে একটা পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার বিষয়ক আইন তৈরি করতে হবে। যেহেতু এটা সংবিধান সংস্কার পরিষদের অনুমোদন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হবে, কাজে এই আইনটাকে যথেষ্ট পরিমাণে ডিটেইল এবং প্রিসাইজ হতে হবে এবং এটাকে সংবিধানের সাথে এমনভাবে লিখতে হবে যাতে করে এটাকে বর্তমান সংবিধানের সাথে মিলিয়ে পাঠ করে একটা অর্থ দাঁড় করানো যায়। কাজে এটা একটা অলমোস্ট একটা মিনি সংবিধান ড্রাফট করার মতো একটা কাজ। কাজে একটা মিনি সংবিধানের খসড়া আপনাকে প্রস্তুত করতে হবে প্রথম যে বিকল্প সেটা বাস্তবায়ন করতে গেলে। তো সেটার জন্য অবশ্যই কিছু সময় দরকার হবে। কাজে এই সময় এখন আছে কিনা সেটাও একটা বিষয়। আর আমি এটা ছাড়াও আমি যেটা বোঝাচ্ছিলাম যে আমি তো মনে করি যে দ্বিতীয় প্রস্তাবটা বরং এমন যেখানে এনসিপি, বিএনপি এবং সবগুলো পক্ষ এক জায়গায় আসতে পারে। যদি এনসিপি দ্বিতীয় প্রস্তাবটাকে মেনে নেয়, বিএনপিও আমার ধারণা দ্বিতীয় প্রস্তাবটাকে মেনে নিতে পারে, সেই ক্ষেত্রে এই যে একটা রাজনৈতিক অচল অবস্থা হয়তো এই প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই অচল অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা এই নিয়ে আরও আলাপ আলোচনায় ফিরব। দুজন রাজনৈতিক দলের দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনার সঙ্গে আলাপ হবে। দর্শক, দেখছি ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি। দর্শক, আলোচনা করছি ভোটের ট্রেনে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সরাসরি যুক্ত আছেন বনানী থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। আপনাদের দুজনকে আবারও বিরতির পর স্বাগত। আমরা এবার একটু অসীম ভাইয়ের কাছে আবার একটু জানতে চাই যে এই যে বিকল্প প্রস্তাবের কথা বললেন, বিকল্প প্রস্তাব যেটি দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের যে সুপারিশে, সেইখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা পছন্দ বা যাচাই বাছাই করে 270 দিনের মধ্যে সংস্কার সভা সেটি বাস্তবায়ন করতে পারে, সেখানে তো একটু সুযোগ রয়েছে। তাহলে কিভাবে আপনাদের কাছে মনে হচ্ছে যে এইখানে আরও বিতর্কের জন্ম দেবে বা এটিকে আরও সংকট তৈরি হবে? দেখুন, আজকে প্রায় এ পর্যন্ত বোধহয় ঐকমত্য কমিশন 70-এর বেশি সেশনে মিলিত হয়েছিলেন। সে জায়গাতে সব জায়গায় কিন্তু ঐকমত্য করা সম্ভব হয়নি। নোট অফ ডিসেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দল দিয়েছেন, কম বেশি বিভিন্ন ইস্যুতে দিয়েছেন, বিভিন্ন ইস্যুতে দিয়েছেন। আপনি এটা কিভাবে আশা করেন যে 270 দিনের মধ্যে তারা একমত পোষণ করবেন? আবার যেখানে আপনি রেখে দিয়েছেন যে বিবেচনা করতে পারেন, বিবেচ্য হতে পারে, অর্থাৎ ম্যান্ডেটরি না, সেটা হচ্ছে যে এক ধরনের ডিরেক্টরি বা এই জাতীয় কিছু, অর্থাৎ একটা অপশন আপনি সেখানেও রেখে দিচ্ছেন। অপশন রাখা মানে সেখানেও অনৈক্যের জায়গাটা তৈরি করে রেখেছেন আপনি। দ্বিতীয় যে কথাটা আমি আগেও বলেছি, সেটা নিয়ে কিন্তু কেউ বলেননি বা আলোচনা করেননি। সরকার ঐকমত্য কমিশন করে দিয়েছেন। ঐকমত্য কমিশন সরকারের কাছে প্রস্তাবটা দেবেন। এখন এই ঐকমত্য কমিশনের সভাপতিকে আমি বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা। কাকে দেবেন? অন্তর্বর্তী সরকারের প্রধানকে। তিনি কে? সেই মাননীয় প্রধান উপদেষ্টা। তার মানে কি যেই লাউ সেই কদু। আপনার তাহলে সেটা প্রথমেই করা উচিত হয়নি, ওনার সেখানে থাকা উচিত হয় না, কিংবা প্রত্যেকটা রাজনৈতিক দলের সেখানে আপনার আপত্তি তোলা উচিত হয়েছিল। আমি বলেছিলাম যে একজন জাজ সাহেব নিজের কোনো বিষয় নিয়ে বিচার করতে পারেন না, তিনি বিব্রত হন। ওনাকে যদি কেউ প্রধান করতে চাইতেন কিংবা সভাপতি হতে বলতেন, সেটাও ওনাকে বিনয়ের সঙ্গে রিগ্রেট করা উচিত ছিল। তাহলে প্রথম থেকেই আমি মনে করি যে এখানে একটা গলদ রয়ে গেছে। এ কারণে আমি বলছি যে এখান থেকে কোনো রেজাল্ট আসবে বলে আমার মনে হয় না। আর বড় বিষয়টা হচ্ছে যে 48টা বিষয় নিয়ে হা না ভোট হবে। আপনি কিভাবে জানেন যে 270 দিনের মধ্যে সেটা আইনে পরিণত হবে? নাও তো জয়যুক্ত হতে পারে। আমি তো ডেফিনেটলি বলতে পারি না যে হ্যাঁ জয়যুক্ত হবে। বড় বিষয় যেটা, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমার গোষ্ঠীতে অনেকে আছেন যারা
অক্ষর জ্ঞান নেই, 48টা প্রশ্ন থাকবে, সব কিছু আপনাকে বুঝে আপনি উত্তর দেবেন, কিভাবে আপনি আশা করলেন যে সবাই সবকিছু বুঝবেন? 40টা প্রশ্ন হচ্ছে না, এটা মূলত একটি প্যাকেজ আকারে যাচ্ছে এবং একটি প্রশ্ন হচ্ছে টোটাল আদেশের ওপর। সেই জায়গায় জনগণ যে কোনো হ্যাঁ অথবা না একটি অপশন থাকবে। 48টা বিষয় না, এই 48টা বিষয়, এই 48টা বিষয় আপনি হ্যাঁ নাকি না, 48টার প্রত্যেকটাতে যে আমি হ্যাঁ বলবো এমন কোনো কথা নেই। আমার মত থাকতে পারে হ্যাঁ এবং না এর পক্ষে, 25টাতে আমি পক্ষে থাকলাম, হাতে থাকলাম, 23টাতে আমি নাতে থাকলাম, কিন্তু আমার এই 25টা সংখ্যাগরিষ্ঠ, আমি হ্যাঁ দিলে টোটাল 48টার মধ্যে হ্যাঁ হয়ে যাবে। আপনি বলছেন যে প্রত্যেকটির আলাদা আলাদা প্রশ্ন হওয়া উচিত ছিল। সবচেয়ে বড় কথা, নিঃসন্দেহে আলাদা আলাদা প্রশ্ন। এমনকি আমি একটা কথা বলি, প্রত্যেকটা প্রশ্ন, একটাও যদি প্রশ্ন থাকে, নিরক্ষর যিনি ওয়ার্ডিং, সেন্টেন্স, জিস্ট কোনো কিছুই বুঝবেন না, ওনাকে আপনি কি দিয়ে উত্তরটা আশা করবেন, হ্যাঁ কিংবা না দেওয়ার জন্য? যিনি জানতেই পারলেন না, আমি আপনার কাছে আমাদের যিনি জানলেন না, বলেন যে রাজনৈতিক দল হচ্ছে জনগণের কথা বলে, জনগণের একটা অংশের কথা বলে। জি জি অসীম ভাই শুনতে পাচ্ছেন? আপনাকে প্রশ্ন করছেন এনসিপির নেতা সাইফুল্লাহ হায়দার। ভাই আমরা বলছি, আমি একটা কথা বলি। সাইফুল্লাহ ভাই বলেন। জি অসীম ভাই, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম জাস্ট বিনয়ের সাথে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে যদি আমরা বলি যে আমরা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করি, আমরা সব রাজনৈতিক দলই এই বক্তব্যটা বলি, যদি সত্যিকার অর্থে আমরা জনগণের প্রতিনিধিত্ব করে থাকি, আর বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল তারা অবশ্যই অনেক বেশি জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু তাদের সাথে এই ঐক্যমত্য কমিশনে যে 70টি সেশন হয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই কিন্তু ওই 48টি বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু আরও অনেকগুলো বিষয় ছিল যে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলতে চাই অসীম ভাই, আপনি যেটা বললেন যে সংস্কার সভা, এটা এখানে আলোচনার মধ্যে ছিল না, এখানে বাস্তবায়নের রূপরেখায় সবার কাছ থেকে কিছু বিষয় চাওয়া হয়েছিল এবং 4টি বিষয় সেখানে অন্তর্ভুক্ত ছিল। প্রথম হচ্ছে গণপরিষদ, দ্বিতীয় ছিল গণপরিষদ কাম হচ্ছে সংসদ, তৃতীয় ছিল গণভোট, এবং চতুর্থ একটা বিষয় ছিল সেটা হচ্ছে পরবর্তী সংসদ। এই 4টা বিষয়ের মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে পরবর্তী এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে এই যে পরবর্তী সংসদ যদি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এবং হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসাবে কাজ করে একটা নির্দিষ্ট টাইমে, সেটা কিন্তু সেই গণপরিষদ কাম সংসদ, সেই জায়গাটাতে আমরা হচ্ছে একটা বাস্তবায়নের রূপ, 4টি প্রস্তাবনার মধ্যে একটি বাস্তবায়নের রূপ। সেক্ষেত্রে আমার মনে হয় এখানে আমাদের বিষয়টি, আপনি যেটা বললেন যে পরবর্তী সংসদ সংস্কার সভা হিসাবে কাজ করবে, এটা হঠাৎ করে আসছে, বিষয়টা সঠিক না অসীম ভাই। আমি কি একটু তাহলে আপনাকে একটা উদাহরণ দিতে পারি? জি ভাই অবশ্যই। প্রথম কথাটা হচ্ছে যে আমি এই মিটিংয়ের পার্টও ছিলাম না এবং আমার ইন্টারেস্ট ছিল না। আপনি বলবেন যে তাহলে কি আপনি কি ওটা অস্বীকার করেন? আমার ইন্টারেস্ট কেন ছিল না? আমি একটা কথা বলি, যে সমস্ত বিষয় নিয়ে, প্রশ্ন নিয়ে অবতারণা করা হয়েছে, আলোচনা হয়েছে, আমি একটা কথা বলেছি, দেখেন প্যারাসিটামল একটা সিরাপ আছে, সিরাপের গায়ে লেখা থাকে 3 থেকে 6 মাস আধা চামচ, 6 মাস থেকে 3 বছর 1 চামচ, আপনার 1 বছর থেকে 12 বছর 2 চামচ, 12 বছরের উপরে অ্যাডাল্ট পর্যন্ত 3 চামচ। আমি ওই কথাটাই বলতে চাচ্ছি, কাকে আপনি আধা চামচ দেবেন আর কাকে 3 চামচ দেবেন। শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ থাকেন, সবাই কিন্তু আপনার আমার মতো স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি বা সীমানায় পা রাখেননি, আপনি তাদের কথাটা চিন্তা করেননি। সে কারণে আমি সবসময় এই ঐকমত্য কমিশনে যা কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আমি আমার ব্যক্তিগতভাবে সেটা অপছন্দ করেছি, কিন্তু আমি যেহেতু পার্ট না, এবং যার কারণে আমাদের সম্মানিত উপস্থাপক যখন বললেন যে বিএনপি, না, আমি বিএনপি হিসেবে আমাকে বোধহয় ডাকা হয়নি, কারণ বিএনপি হলে প্রতিনিধিত্ব করবেন। জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব ঐকমত্য কমিশনে গিয়েছিলেন বিএনপির প্রতিনিধি হিসেবে, আর আমি বলছি আমি একজন নাগরিক, আইনজীবী কিংবা টক শোতে একজন পার্টিসিপেন্ট হিসেবে। তো সেই দিক থেকে আমি আমার কথাগুলো বলছি, আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে একজন নাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে আমি সে কথাটা বলছি। জি অসীম ভাই, আপনার বক্তব্য স্পষ্ট।
আমি একটু এ বিষয়ে জনাব সাইফুল্লাহ হায়দার তার কাছে একটু জানতে চাই যে উনি যে অভিযোগটি করেছেন যে ঐকমত্য কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটি কিন্তু দিয়েছে ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আসলে এইটা কি সাংঘর্ষিক হয়ে যায় কিনা একজন, আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা ওনার কথায় আমি একটু নোট করেছিলাম। আচ্ছা, আমি হচ্ছে অভ্যুত্থানের পরে 4-3 দিন যে গভর্নমেন্ট ছিল না, আমরা সকল রাজনৈতিক দলের সাথে, যখন একজন অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে বলতে পারি, যখন নাহিদ ইসলামরা তাদের সাথে আলোচনা করেছে, ডক্টর ইউনূসের ব্যাপারে কি কারো দ্বিমত ছিল? না, তখন ছিল না। তখন কিন্তু ছিল না। তাহলে ওই মুহূর্তে ঐকমত্য কমিশনে সভাপতি হবার মতো সর্বোচ্চ মানে সবার মতের প্রেক্ষিতে যে গভর্নমেন্টে ফর্ম করছে, এই ব্যতীত অন্য কেউ ব্যক্তি হইতে পারে? এটা একটা বড় প্রশ্ন। জি অসীম ভাই, আমি আপনার কথা শুনবো। হ্যাঁ, জি 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 অবশ্যই। মানে এখন ওইটা তো ডক্টর ইউনূস ব্যতীত কেউ হতে পারে। ডক্টর ইউনূস কিন্তু সহসভাপতি হিসাবে একজনকে দায়িত্ব দিয়েছিল সেটা পরিচালনার জন্য, এবং তার কাছ থেকে সভাপতি হিসাবে সে এটা বুঝে নেবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে আমরা একটা আদেশের কথা কিন্তু একটা কথা বলেছি, আমি এই কথাটি বলতে চাইনি কিন্তু আমাকে এটা বলতেই হবে। সেটা হচ্ছে এই যে জুলাই সনদ, আরেকটি জুলাই সনদ হয়েছিল, আপনারা ভুলে যাবেন না। আমার অসীম ভাই যিনি যে দলের, যদিও তিনি দলের প্রতিনিধিত্ব করেন না বলে বলেছেন, এই বাংলাদেশ জাতীয়বাদী দল যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, যে ঘোষণার উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও একটা জুলাই সনদ। 1977 সালের 1 জুলাই আমাদের মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে ঘোষণাটা দিয়েছিল, এবং ওনার যে ওই ঘোষণাপত্রের যে মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের যে প্রতিষ্ঠা, সেই ঘোষণার উপর ভিত্তি করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এইটাই পরবর্তীতে পঞ্চম সংশোধনীতে যুক্ত হয়েছিল। যে সেখানে যে ঘোষণা দিতে পারে না, এবং এই মুহূর্তে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন সেটা কিন্তু অ্যাজ এ রাষ্ট্রপ্রধান হিসাবেই তিনি ঘোষণাটা দিয়েছেন, এবং অভ্যুত্থানের পরবর্তীতে তিনিও ক্ষমতা দখল করেছিলেন। তাহলে সেখানেও কিন্তু একটা ফরমানের বা আদেশের প্রেক্ষিত আছে। এই জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে প্রধান উপদেষ্টাকেই কি করতে হবে, ওনার উপরে সেটা নাজিল হয়েছে। জি 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 ভাই, এই বিষয়ে আমি এই কথাটা বলবো যে ওনার উপরে যেহেতু নাজিল হয়েছে, আমরাও কিন্তু জনগণ যখন প্রধান উপদেষ্টাকে বসানো হয়েছে তার উপরেও নাজিল করা হয়েছে যে এই যে সংস্কার, এই যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে পরিপূর্ণ করার জন্য আমরা এই সংস্কারটা চেয়েছিলাম। ওই বাচ্চাটা যেন তারা না বলতে হয় তার বাবাটা কোথায় হারিয়ে গেছে, এই জন্য আমরা সংস্কার চেয়েছিলাম। আমরা ওই মায়ের কথা বলতে চাইছি যে মাটা জানে না সে বিধবা নাকি সধবা, সেই মাটা যেন কোনো মাকে যেন আর এই সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আমরা সংস্কার চাইছি। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে যে নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, 2টি বা 3টি রাজনৈতিক দল বাদে সাংবিধানিক যে পোস্টগুলো রয়েছে, কোথায় কিন্তু কি অন্য কোনো দল নোট অফ ডিসেন্ট দেয় নাই। তার মানে কি, আপনি তো এখানে গণতন্ত্রের কথা বলেন, বড় বড় দলগুলো গণতন্ত্রের কথা বলে, কিন্তু যখন তার বিপক্ষে যায়, স্বার্থের বিপক্ষে যায়, তখন গণতন্ত্র থাকে না। সেখানে যদি 29টি দল অংশগ্রহণ করে থাকে, 25টি দল যদি কোনো বিষয়ের পক্ষে থাকে, তাহলে 4টি দল যদি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে, এই গণভোটের পরে সেই নোট অফ ডিসেন্টের কোনো পর্যালোচনা বা সেই নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকে কিনা, সেটা অবশ্যই জনগণের কাছে আমার প্রশ্ন থাকবে। আপনার প্রশ্ন আমরা শুনেছি। আমরা শেষ এই পার্টে আমরা ব্যারিস্টার অসীম ভাইয়ের কাছে একটু জানতে চাই যে বিষয়গুলো সাইফুল্লাহ হায়দার বললেন, এবং একই সঙ্গে যা বিষয় যে নোট অফ ডিসেন্ট যেহেতু দেয়া হয়েছে, সেগুলো নোট অফ ডিসেন্ট থাকছে না গণভোটে, এরকমই আমরা দেখতে পাচ্ছি যে সুপারিশ, এবং নোট অফ ডিসেন্ট ছাড়াই যদি উত্থাপন হয়, তাহলে আসলে কি বিএনপি এই গণভোট যদি হয়, সেই গণভোটে আসলে বিএনপির অবস্থানটা কি হবে, বা আপনার অবস্থানটা কি হবে, হায়ের পক্ষে নাকি নায়ের পক্ষে? আমি আসছি যে বিষয়টাতে ছিল, দেখেন একটা জিনিস যে 3 দিন 4 দিন কোনো সরকার ছিল না যখন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হলেন। তার আগে কিন্তু এই আন্দোলনের মধ্যে স্টেক হোল্ডার কিন্তু সবাই ছিলেন। ওনাদের দলের একজন নেতা তৎকালীন, হয়তোবা এখন না, একজন উপদেষ্টা প্রায় 1 ঘন্টার মতো একটা টিভি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে সেনাপ্রধানের কথা বলেছিলেন, আরেকজনকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা যখন এসেছে তখন বলেছেন যে বুকে পাথর বেঁধে সহ্য করতে হয়েছে। তার মানেটা কি, কোনো একটা কোয়ার্টারে সেখানে ডিসেন্ট ছিল। এখন আপনি যদি বলেন যে আপনি তাদেরকে কেন মানছেন, আমি বলবো তারাও কিন্তু স্টেক হোল্ডার। যে অভ্যুত্থানটা হয়েছে তাদের ইনঅ্যাকশনটা অনেকটা স্বৈরাচারের পতনটাকে প্রলম্বিত করেছে, ত্বরান্বিত করেছে।
আর জিয়াউর রহমান সাহেবের গণভোট আর আগামীতে যে গণভোট হবে সেটা সম্পূর্ণ ভিন্ন। জিয়াউর রহমান সাহেবের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার প্রণীত কর্মসূচি আপনারা সমর্থন করেন কি না, অর্থাৎ সোজা কথা, আমাকে পছন্দ করেন কি করেন না, একটা কথা, এর বাইরে কোনো কিছু না। আর দ্বিতীয় কথাটা আমি একটু বলি, সেটা জিয়াউর রহমান সাহেব কোনো ক্ষমতা দখল করেননি। অনেকে বলেন যে উনি সামরিক শাসন দিয়েছেন, তা না। আওয়ামী লীগের খন্দকার মোশতাক সাহেবের মার্শাল্য ফলোড বাই প্রধান বিচারপতি সায়েম সাহেব, তার পরবর্তীতে ওনার ব্যর্থতা জিয়াউর রহমান সাহেব। সো জিয়াউর রহমান সাহেব সেটা ইনহেরিট করেছেন, উনি দখল করেননি। এটা জাস্ট আমার একটা ক্ল্যারিফিকেশন। সে সংকট সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। আমি এই যে গণভোট বিষয়ে সবশেষ যদি আমার প্রশ্নটির উত্তর দেন ছোট করে। না, গণভোটের বিষয় যেটা বললেন যে ডিসেন্টের বিষয়টা থাকবে না, সেখানে কিন্তু এই 270 দিনের মধ্যে সেটা সংবিধানে সংযোজিত হবে এই কথাটাও ছিল না। বিএনপি ডিসেন্ট দিয়েছে, দেখেন 100 জন একটা কথা বলতে, 100 জনের মধ্যে 99 জন একদিকে বলবে আর একজন অন্যদিকে বলবে, এটাই গণতন্ত্র। আপনি ওই একজনকে বাধ্য করতে পারেন না, কিংবা ওই 99 জনের উদাহরণ দিয়ে একজনকে আপনি ডিজনার করতে পারবেন না। 270 দিনের বিষয়টা আগে ছিল না, এটা নতুন করে সংযোজন করা হয়েছে। বিএনপি সেটা জানে না, এবং জানে না বলে যেখানে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, তার মানে আমি এইটা নিয়ে জনগণের কাছে জাতীয় সংসদ নির্বাচনের সময় আমার ম্যান্ডেট চাইবো আমার পক্ষে। জনগণ আমার পক্ষে ম্যান্ডেট দিলে ওই যে নোট অফ ডিসেন্ট দিয়েছি, জনগণ সেটাকে এন্ডোর্স করেছে, তাহলে আমি সেটা পার্লামেন্টে গিয়ে পালন করব না। এটা খুব পরিষ্কার, ভেরি প্লেন এন্ড সিম্পল। জি, ধন্যবাদ অসীম ভাই আপনাকে। আপনি যুক্ত ছিলেন এই ভোটের ট্রেনের আজকের আয়োজনে। আমরা দর্শক ভোটের ট্রেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সাধারণ মানুষের মতামত জেনেছেন ঝালকাঠি থেকে সহকর্মী আলামিন তালুকদার। তার কাছ থেকে জেনে নিই খবরাখবর। ঝালকাঠি থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি আমিন তালুকদার। সংবিধান সংস্কারের আলোচনায় এখন সবচেয়ে আলোচিত বিষয় সংবিধান সংস্কার পরিষদ। যে পরিষদ রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তৈরি, জুলাই জাতীয় সনদের ধারাগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে। কিন্তু এর মেয়াদ এবং গাঠনিক ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চলুন জেনে নেই সাধারণ মানুষ এ বিষয়ে আসলে কি ভাবছে। 72 সাল হইতে সেই সংবিধান যে কাটাছেড়া অমুক সমুক হইতে আছে, যেটা মানুষের কল্যাণে কিছু আসে না, মানুষের ন্যায্যতার ভিত্তিতে আসে না। আমরা চাই এমন একটা সংবিধান যেটা মানুষের কল্যাণের জন্য আসবে। আমি চাই এমন একটা সমাজ গড়ুক, এমন একটা সংবিধান আসুক যাতে সবাই সমতা পায় এবং সবাই তাদের অধিকার ভোগ করতে পারে। আগামী সংবিধান আসলে তরুণদের যুগোপযোগী সমতা, ন্যায্যতা, যেটা আসলে আগামী প্রজন্মের জন্য সুবলতা নিয়ে আসবে, বা আসলে এমন সংবিধান না যেখানে আপনার বারবার কাটাছিটা হবে। সংবিধানটা এমন হোক যেটা তরুণ নির্ভর হবে, যেটা তরুণদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সংবিধানটা এমন চাই যে যেটা নারীর অধিকার হরণ করবে না বা তরুণদের অধিকার হরণ করবে না। সংবিধান সংস্কার পরিষদের কাছে অবশ্যই আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের জাতীয় সংসদে যেই দল ক্ষমতায় থাকে তারা তাদের স্বার্থ সিদ্ধ করার জন্য তাদের সুবিধা মতো সংবিধান বারবার কাটাছেঁড়া করা হয়েছে। কিন্তু আমরা চাই এমন একটি সংবিধান যেখানে এই বাংলাদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সংবিধান একটি রাষ্ট্রের প্রাণ, এটি মানুষের আশা ও বিশ্বাসের প্রতিচ্ছবি। তাই মানুষ চায় এমন এক সংবিধান যা ন্যায়, সমতা আর গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করছি। আলোচনা আছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সাইফুল্লাহ হায়দার, আপনি একটু বলেন যে কমিশন যে প্রস্তাব দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আগামী সংসদ বা সংস্কার সভায় যদি সেই জুলাই সনদটি বাস্তবায়ন না হয় তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে। আসলে এইটি তো অগণতান্ত্রিক পদ্ধতি, আপনারা এই পদ্ধতিটাকেই বেছে নিলেন কেন? এটি আরেকটা বিকল্প পদ্ধতি আছে যেটি সংস্কার পরিষদকে কোনো বাধ্য করা হবে না,
তারপরও আসলে আপনারা প্রথম প্রস্তাবটির পক্ষে কেন? এই যে প্রথমেই আপনি বললেন এটি অগণতান্ত্রিক পদ্ধতি, এটি একটি ভুল শব্দ। কারণ হচ্ছে অবশ্যই একটি গণতান্ত্রিক পদ্ধতি। কারণ হচ্ছে আপনি কি করতেছেন, আপনি এই সনদটাকে গণভোটের মাধ্যমে দিচ্ছেন, এবং তার পূর্বে আমরা কিন্তু বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসই এই আদেশটা ঘোষণা করবে। আমি 1977 সালের সেই ঘটনার কথা আবার বলি, তখন কে ঘোষণা করেছিল? রাষ্ট্রপ্রধান হিসেবে মেজর জিয়াউর রহমান সেই আদেশটা ঘোষণা করেছিল, এবং তারপরে হচ্ছে গণভোট হয়েছে। এবং সে কিন্তু সেই সংশোধনীটা তিনি একটা ভুল করেছিল, যে পঞ্চম আবার একটা সংশোধনীর মাধ্যমে সেগুলো যুক্ত করেছিল, যা পরবর্তীতে কি করছে, কোর্ট বাতিল করে দিয়েছে। এই জন্য আমরা বলেছি এই সংশোধন না, এটা সংস্কার হবে। সংশোধনী এবং সংস্কারের পার্থক্যটা অবশ্যই আপনি জানেন, যে একটি জিনিস ভুল হয়েছে আমি এটাকে সংশোধন করলাম, আর সংস্কার হচ্ছে একটি জিনিস রয়েছে তাকে আরও কতটা ভালোভাবে আমি উপস্থাপন করতে পারি, এটাকে কত সুন্দর করে রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে সংস্কার। এখন আমরা কেন বলতেছি যে এটা অটোমেটিক্যালি যুক্ত হবে? কারণ আমরা তো একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছেছি, সেটাকে পরবর্তী সংসদের হাতে আপনি হচ্ছে 2/3 মেজরিটি বা আপনি অনেক বেশি বড় দল বলে আপনি বেশি ভোট পেলেন, সেজন্যই আপনি পরবর্তী সংসদে গিয়ে সেটা পরিবর্তন করে ফেলবেন, এটা তো হইতে পারে না। এতগুলো মানুষের রক্তের যে দাম সেটা আপনি দিতে পারেন? আর এটা তো বিএনপির বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, নাম বলতে চাই না, যারা হচ্ছে এই কথা বলতেছে যে এটা হচ্ছে অগণতান্ত্রিক, তাদের তো সব থেকে বেশি এটাকে অ্যান্ড্রোস করা উচিত। এই জন্য যে ইলিয়াস আলী থেকে শুরু করে তাদের যে মানে নেতাকর্মীরা যারা গুম হয়েছিল, পরবর্তীতে যারা খুন হয়েছে, এদের কি কারণে হয়েছিল? এই সংবিধানের মধ্য দিয়ে আগের যে প্রধানমন্ত্রী উনি হচ্ছে সকল কিছু তার নিজের মধ্যে রেখেছিল, এবং তার এই নিজের মধ্যে রাখার যে প্রবণতা, এই কারণে পুরো রাষ্ট্রতন্ত্রের একটা মাফিয়াতন্ত্র সে কায়েম করতে পেরেছিল। এখন আমরা কিস জন্য সংস্কারটা চাচ্ছি? প্রত্যেকটা সাংবিধানিক পোস্টে আমরা হচ্ছে একটি সিস্টেমের মধ্যে দিয়ে নিয়োগের কথা বলেছি। আমরা একজন মানে তারা সবাই যারা যেটা মেনে নিয়েছে, আমরা আমলাতান্ত্রিক থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি সংস্কার কিন্তু এই সংবিধানের মধ্যে দিয়ে যে 48টি অনুচ্ছেদের পরিবর্তন হবে সেটা কিন্তু এটার মধ্যে দিয়ে হয়েছে। এবং সেই জিনিসটাকেই জাতীয় নাগরিক পার্টি মনে করে, কেন আমরা এখনো যে সিগনেচার, এটা আপনার মাধ্যমে বলতে চাই, আমরা যে সিগনেচার করি নাই সেটার অন্যতম কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটার আদর্শ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার সাংবিধানিক আইনে ভিত্তি পাচ্ছে না। এবং আমরা যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা করেছি, সেই মুক্তির আকাঙ্ক্ষার সামান্যতম পরিস্ফুটিত হবে না যদি না এই সাংবিধানিক আদেশ হয়। ধন্যবাদ। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আলাপ করছিলাম সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে।